যাদবপুরটা কি মদ গাঁজা খাওয়ার জায়গা হয়ে গেছে নাকি? ওই খালি গাঁজা 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 খাও করছে। এটা তো হওয়া উচিত না। কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তো কারাগারে ঢোকার জন্য মুখে দাঁড়িয়ে আছে। চন্দ্রনাথ সিনহা যখন তখন কারাগারে ঢুকতে পারে। এই দুর্গাপুজোর পরেই হয়তো দেখবেন কারামন্ত্রী কারাগারে বন্দী হয়ে গেছে, হতেই পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হাইকোর্টের নির্দেশে 48 ঘন্টার মধ্যে হোস্টেল বন্ধ করার নির্দেশ দিয়েছে। না দেখুন, আমি পরিষ্কার বলছি, যাদবপুরের মধ্যে যে পরিবেশ বা পরিস্থিতি চলে, যাদবপুরে বহু মেধাবী ছাত্র এবং ছাত্রী রয়েছে যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সাফল্যতার সাথে ইউনিভার্সিটি শেষে চাকরি করে বা পৃথিবীর বহু জায়গায় করে, কিন্তু কয়েকজন ছাত্র বা ছাত্রী রয়েছে যার জন্য ইউনিভার্সিটিরা বদনাম হচ্ছে। এর আগে স্বপ্নদ্বীপের ঘটনা দেখেছি, সাম্প্রতিক সময়ে এই একটা মেয়ের ঘটনা আমরা দেখলাম, তার মৃত্যু হলো ওখানে। কেন হবে? আমার কথা, একটা ইউনিভার্সিটি প্রাঙ্গণ কেন দিনের পর দিন মদ জুয়ো নেশার আখড়ায় পরিণত হবে? কেন? যাদবপুরটা কি মদ গাঁজা খাওয়ার জায়গা হয়ে গেছে নাকি? যাদবপুরে দাঁড়িয়ে সব ওই খালি গাঁজা 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 খাও করছে। এটা তো হওয়া উচিত না। আর যাদবপুর তো কোনো এমন না যে স্বাধীন দেশ স্বাধীন রাজ্য। এই পশ্চিমবঙ্গের ভিতরকার আর 5টা ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি, তো সেখানে তো বলে পুলিশ বা প্রশাসনের দেখা উচিত কেন এই জিনিসটা দিনের পর দিন চলছে। কেন যাদবপুরে সিসিটিভিগুলো লাগানো গেল না? কেন লাগানো গেল না? সেই টাকা স্যাংশন হয়ে গেল, কেন সেই টাকা স্যাংশন হওয়ার পরে সিসিটিভি লাগানো গেল না? 2-4 জন ছাত্রছাত্রী যদি আপত্তি করে তাদের কথায় কই ইউনিভার্সিটি চলবে? ইউনিভার্সিটির নিয়ম অনুসারে ছাত্রছাত্রীরা চলবে। নিয়মটা কি? নিয়ম তো ইউনিভার্সিটির নিয়ম নীতি অনুসারে ছাত্রছাত্রীদের চলতে হবে। হ্যাঁ, ছাত্রদের রাজনীতি করার অধিকার আছে, ছাত্রছাত্রীদের স্বার্থ কোথাও বিঘ্নিত হলে বলার 100 বার অধিকার আছে, কিন্তু কলেজের ভিতরে বা ইউনিভার্সিটির ভিতরে সিসিটিভি লাগালে ছাত্রছাত্রীদের কোনো রকম অধিকার বঞ্চিত হবে, এটা হতে পারে না। আগেই উচিত ছিল। প্রশাসন কোথাও না কোথাও চায়, রাজ্যের এই তৃণমূল সরকার চায় যাদবপুরের ভিতরে এই অস্থিরতা বজায় থাকুক, তাই হচ্ছে, না চাইলে হতো না। কিন্তু যখন কোনো যাদবপুরের প্রফেসর বা পদমর্যাদাদের কেউ যদি বলতে, তারা ভয় বলতে পারছে না এবং তারা হুমকি পাচ্ছে, কিছু বলে হুমকি পাচ্ছে। সেটাই বলছি, এই জায়গাটা তো ব্যবস্থাটা কে নেবে? ব্যবস্থা নেবে হচ্ছে পুলিশ। যারা হুমকি দিচ্ছে তাদেরকে কেন পুলিশ গ্রেপ্তার করেনি? হুমকি দিচ্ছে। আরে অধ্যাপকের কাজ তো পড়ানো কলেজে, তো সেক্ষেত্রে তিনি যদি পড়াতে গিয়ে কোনো ছাত্রছাত্রীদের দ্বারা হুমকি পায়, তিনি তো পুলিশের দ্বারস্থ হবেন, এটাই নিয়ম। তখন পুলিশের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না, সেই ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কেন নিচ্ছে না? তাহলে প্রশাসনের এই যে অন্ধ ধৃতরাষ্ট্রের মতো বসে থাকা, কিছু দেখেই দেখছি না এমন একটা মনোভাব, তাই জন্যেই এরা বেড়ে উঠেছে দিনের পর দিন। আর এদের জন্য পুরো ইউনিভার্সিটিরা বদনাম হচ্ছে, সমস্ত ছাত্রছাত্রীদের বদনাম হচ্ছে। এটা তো হওয়া উচিত না। বাংলার শিক্ষা ব্যবস্থা এমনি তো রসাতলে গেছে, এবার মাইনাসে যাবে, 0 থেকে মাইনাসের দিকে এগোবে। সন্তোষ মিত্র স্কোয়ার, বাংলার সব থেকে বড় পুজো এখন নামে আসছে। পুলিশ চারিদিকে বাধা সৃষ্টি করেছে এবং চারিদিকে ব্যারিকেড দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং যে উদ্যোক্তা সজল ঘোষ, তিনি দাবি করেছেন কতক্ষণ পুজো চালাতে পারবো আমি জানি না। এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এইটা নতুনত্ব কিছু না। বিরোধীরা যে পুজোগুলোর সঙ্গে যুক্ত, বা এক কথা বলে বিরোধী নেতারা যে পুজোগুলো করেন, সেই পুজোগুলো বা কোনো সামাজিক অনুষ্ঠান করলে তাকে বন্ধ করার জন্য এই রাজ্যের প্রশাসনের পুলিশের বরাবর তৎপরতা আছে। আমি নিজে বহু পুজোর সঙ্গে যুক্ত, আমি নিজে বহু পুজো করতে গিয়ে দেখেছি সেখানে পুলিশ এবং প্রশাসনের খুব আগ্রহ কী করে পুজোটা বন্ধ করা যায়। সন্তোষ মিত্র স্কোয়ারে প্রত্যেকবার একই ঘটনা ঘটে। এ তো নতুন শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারের ঘটনা, সারা পশ্চিমবঙ্গেই হয়। সন্তোষ মিত্র স্কোয়ারের বড় পুজো হয়, কলকাতায় হয় বলে সব মিডিয়া দেখায়, গ্রামগঞ্জের পুজোগুলো কম মিডিয়া দেখায়। আর যদি কি জানেন তো, এই শাসক দলের যারা সর্বগ্রাসী দল, এদের সব খাবে এরা। কয়লা খাবে, বালি খাবে, গরু খাবে, চাকরি খাবে, সব খেয়েছে, পুজোগুলোও খেতে হবে। এমনি 1,10,000 করে দিয়ে সব ক্লাব মোটামুটি খেয়ে ফেলেছে। যে 2-5টা ক্লাব এখনো বিরোধী নেতাদের হাতে রয়েছে, সেই পুজোগুলোকেও দখল করতে হবে। তো সন্তোষ মিত্র স্কোয়ার করে দখল করতে পারে না বলে প্রত্যেকবারই পুলিশকে দিয়ে ঘটনা ঘটায়। আর সন্তোষ মিত্র স্কোয়ার তো বড় পুজো করে, ভালো পুজো করে, প্রত্যেকবার আকর্ষণীয় পুজো করে, এটা সারা বাংলার মানুষই জানে। অস্বীকার করার তো একটা জায়গা নেই, কেউ অস্বীকার করতে পারবে না, বহু মানুষ যায় তো পুজো দেখতে। কিন্তু অন্যদিকে দেখা গেছে শাসক দলেরই বিধায়ক তার পুজো করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেয়নি বলে সেখানেও আপত্তি জানিয়েছে। কিন্তু সেটাই তো বললাম, তৃণমূলের লক্ষ্য কি পুজোগুলোকে তৃণমূলীকরণ করা। সেখানে মমতা ব্যানার্জির বড় করে ছবি দিতে হবে, মানে মা দুর্গার যত না বড় মূর্তি হবে তার থেকে বেশি মমতা ব্যানার্জির দাঁত বের করার ছবি লাগাতে হবে একটা। ওনার দাঁত কালানো ছবি না দিলে তো ঠিক পুজো জমে না। পিছনে লেখা থাকবে দিদির অনুপ্রেরণায় মা দুর্গা মর্তে এসছে,
সঙ্গে লক্ষ্মী গণেশ, হ্যাঁ, এগুলো না লেখা থাকলে তো পুজো হয় না। পুজো হয় নাকি এই রাজ্যে? মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া মা দুর্গার ক্ষমতা আছে কৈলাস থেকে রাজ্যে আসবে? আপনি কি বলছেন? আপনি পশ্চিমবঙ্গে থেকে এটা জানেন না? লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ পশ্চিমবঙ্গে ঢুকতে হবে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া? এগুলো লিখতে হবে না বড় বড় করে? 1,10,000 টাকা দিচ্ছে, মাথা কিনে রেখেছে। এগুলো সব কীতদাস, চটিচাটা দলদাস না, এগুলো কীতদাস। কলকাতা জুড়ে গলা অব্দি জল, কোথাও কোথাও কোমর অব্দি জল, কোথাও গাড়ি ভেসে যাচ্ছে, 8 জন মানুষ মারা গেছে। এমনকি কলকাতার বুকে দাঁড়িয়ে আজকে 2025 সালে আমাদের দেখতে হচ্ছে এত উন্নয়ন হয়ে গেছে না কলকাতায়, এত উন্নয়ন হয়ে গেছে। কলকাতাকে তো লন্ডন বানাবে বলেছিলেন উনি, তো লন্ডন তো কলকাতা হয়নি, কিন্তু এতটাই উন্নয়ন হয়ে গেছে কলকাতার জলে একসাথে মানুষের মৃতদেহ ভাসছে, কুকুরের মৃতদেহ ভাসছে। এটা 2025 সালের ঘটনা, এই কয়েকদিন আগের ঘটনা। এত উন্নয়ন, কলকাতায় জলের জোয়ারে লুঙ্গি মানুষের মাথার উপরে উঠে যাচ্ছে। একটা ছবি দেখছেন, লুঙ্গি মাথার উপরে উঠে গেছে লোকের, এখন দিয়ে যেতে হচ্ছে, গলা অব্দি জল। এত উন্নয়ন হয়ে গেছে কলকাতায়, তো সেই উন্নয়নের ফল এই জল জমা। যখন আপনি বললেন 10 জন মানুষ 8 জন মানুষ মারা গেছে, কিন্তু যখন এটা মুখ্যমন্ত্রীকে জানানো হয়, মুখ্যমন্ত্রী বলছে এটা সিএসসির দায়। সিএসসি কি কলকাতা কর্পোরেশন চালায়? সিএসসির কাজ কি? সিএসসির কাজ বিদ্যুৎ সরবরাহ করে, বিদ্যুতের টাকা নেয়। আর সিএসসি আর তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? এই সিএসসি যে কোম্পানি, এরা তো ইলেকট্রাল বন্ডে কত কোটি টাকা দিয়েছে? 450 কোটি টাকা দিয়েছে তৃণমূলকে, এমনি এমনি দিয়েছে? আচ্ছা, আপনি কাউকে 4 টাকা এমনি দেবেন আমাকে বলুন তো? 4 টাকা কেউ কাউকে এমনি দেয়? আর 450 কোটি টাকা, কতগুলো শূন্য হবে গুনতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, এমনি এমনি দিয়ে দিয়েছে তৃণমূল পার্টিকে। এত ভালোবাসা, সঞ্জীব গোয়েঙ্কা এত ভালোবাসে তৃণমূলকে যে তৃণমূলের ডিম ভাত উৎসব 21শে জুলাইতে ফান্ডিং করে। 450 কোটি টাকা শুধু ইলেকট্রাল বন্ডে দিয়েছে। আবার কোন কোন বন্ডে কোথা থেকে, টেবিলের ওপর থেকে, তল থেকে আরো কত কোটি টাকা দিয়েছে তো আমরা সেটা জানি না। শুধু ইলেকট্রাল বন্ডে 450 কোটি টাকা। এখন এগুলো হচ্ছে কি জানেন তো? এগুলো হচ্ছে লোক দেখানো, ঝগড়া খেলা। হ্যাঁ, বাচ্চারা খেলে না যুদ্ধ খেলা, সেটা হচ্ছে এদের মধ্যে ঝগড়া খেলা চলছে। সঞ্জীব গোয়েঙ্কাকে আগেই বলে দিয়েছে মমতা ব্যানার্জি, আমি একটু তোর বিরুদ্ধে গালাগালি করব, তুই বলবি আমার দায় নেই, একটু লোক দেখানো। আপনারা মিডিয়াও এইগুলো নিয়ে খবর করবেন, 8টা লোক যে মারা গেল সেই জিনিসটা ঢেকে যাবে। মানুষ আর কুকুরের দেহ একসাথে জলে ভাসছে, বিষয়টা ঢেকে যাবে, লোকে ভুলে যাবে। আর তারপরের দিন থেকে তো উনি হাতে ফিতে নিয়ে বেরিয়ে পড়বেন মণ্ডপে ফিতে কাটতে। এসব লোক দেখানো লড়াই চলছে। যাই সঞ্জীব গোয়েঙ্কা, যাই সিএসসি, তাই তৃণমূল, আলাদা কিছু নেই এরা। এর মধ্যেও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম একটা মন্তব্য করেছেন, সব দোষ গঙ্গার। মানে এটা কিভাবে আপনি বলছেন? সব দোষ গঙ্গার কেন হবে? সব দোষ মঙ্গলগড় এলিয়েনদের। কেন গঙ্গার দোষ হবে? মঙ্গলগড় এলিয়েনরা নবান্নের 14 তলায় বসে মুখ্যমন্ত্রিত্ব করতে জানেন না? সমস্ত দোষ কংগ্রেসের, সমস্ত দোষ সিপিএম এর, সমস্ত দোষ আইএসএফ, সমস্ত দোষ বিজেপি, সমস্ত দোষ দিল্লি, ইউপি, বিহার, সবার দোষ। শুধু দোষ নেই মমতা ব্যানার্জির, কোনো দোষ নেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, দোষ নেই ফিরহাদ হাকিমের কর্পোরেশনের মহানাগরিক কলকাতার মেয়র হিসেবে, ওনার কোনো রকম দোষ নেই। দোষ নেই তৃণমূলের কাউন্সিলরদের, দোষ নেই আধিকারিকদের, আর বাদ বাকি সবার দোষ। সাংবাদিকদের আপনাদেরও অনেক দোষ আছে। আপনারা কেন এই খবরগুলো করবেন? কেন করবেন? এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে দেখছেন, মাননীয়া দৌড়ে ফিতে কেটে বেড়াচ্ছে, এগুলো নিয়ে খবর করুন। কেন এইসব নিয়ে কুৎসব প্রচার করছে? দোষ আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করছে 3000, এদিকে অমিত শাহ উদ্বোধন করছে 3টে। এটা নিয়েও একটা কম্পারিজন তৈরি হয়েছে। তাতে কি পুজো উদ্বোধন নিয়ে কি কম্পারিজন করা? মানে মুখ্যমন্ত্রীর কাছে কি পুজো উদ্বোধন করে বেড়ানো, না স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ পুজো উদ্বোধন করে বেড়ানো? মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে রাজ্যের শাসনটা বা রাজ্যের কতটা উন্নয়ন হয়েছে সেটা দেখা। সেটা মুখ্যমন্ত্রী ঠিকঠাক করতো, সেটা নিয়ে উনি কম্পারিজন করুন না যে উনি এই রাজ্যে বছরে এত লক্ষ চাকরি দিচ্ছে, অন্য রাজ্যে কত লক্ষ চাকরি দিচ্ছে। এই রাজ্যে এত টাকা শিল্পে বিনিয়োগ হয়েছে, অন্য রাজ্যে কত টাকা শিল্পে বিনিয়োগ হয়েছে। এই রাজ্যে মহিলাদের নিরাপত্তার হার এত, অন্য রাজ্যে কত। এই রাজ্যে এত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, অন্য রাজ্যে কত। এইগুলো নিয়ে তুলনা করুন না। কি দুর্গাপুজোর ফিতে কাটা নিয়ে উনি তুলনা করছে? আর 3000 পুজোয় মমতা ব্যানার্জি কখন গেলে? কোনো মানুষের পক্ষে সম্ভব 2-3 দিনে 3000 পুজোয় যাওয়া? আমার তো মনে হয় না সম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধনে এসে একটি পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটা মন্তব্য করেছেন। তিনি নাকি বলেছেন যে পরিযায়ী শ্রমিকরা ট্যালেন্টেড, তাই বাইরে কাজ করতে গেছে। সত্যি খুব ট্যালেন্টেড পরিযায়ী শ্রমিকরা, ট্যালেন্টেড, কিন্তু পশ্চিমবঙ্গে এরকমই একজন ট্যালেন্টহীন, ট্যালেন্টলেস, যাই বলুন, মুখ্যমন্ত্রী বসে রয়েছে যে পশ্চিমবঙ্গে শিল্প আসছে না। ওই জন্য ট্যালেন্টেড ছেলে মেয়েদের পশ্চিমবঙ্গ থেকে বাইরে অন্য রাজ্যে গিয়ে জোনের কাজ করতে হয়, রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতে হয়, দিনে 500 টাকা জোগাড়ের কাজ করতে হচ্ছে, 400 টাকা জন পিছু কাজ করতে হয়। এত ট্যালেন্টেড ছেলেমেয়েরা
ওই জন্য বাইরে গিয়ে কাজ করছে। আর ট্যালেন্টলেস মুখ্যমন্ত্রী আছে বলে ট্যালেন্টেড ছেলে মেয়েদের বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক লেবারের কাজ করতে হচ্ছে। অবশ্যই ট্যালেন্টেড। ইলেকশন কমিশন জোর দিয়ে বলেছে সব রাজ্যে এসআইআর হবে, এতে কত বড় ধাক্কা খাচ্ছে শাসক দল। রাজ্য সরকারের সবকিছুতেই ধাক্কা, সবকিছুতেই ধাক্কা। এসআইআর নিয়ে ধাক্কা তো হবেই। এসআইআর হলে তো ভুয়ো ভোটার, মৃত ভোটারদের নাম বাদ যাবে। বাদ গেলে অবশ্যই ধাক্কা উচিত। তবে আমি একটা কথা বলবো, এসআইআরে দেখা উচিত ভুয়ো ভোটার, মৃত ভোটারদের যেমন নাম বাদ দিতে হবে একদিক থেকে ধরে, তেমন কোনো বৈধ ভোটারের যেন নাম বাদ না যায়, এটাও মাথায় রাখতে হবে। 26-এ ইলেকশন, এর জন্য কি বেশি হয়? ভয় তো ওনারা আছেই। ভয় না হলে এই আচরণগুলো করে? আজকে আপনিই বলছেন, আপনারা প্রশ্নের মাধ্যমে শুনতে পেলাম, উনি বলছেন দায় নাকি গঙ্গার। আরে এখানে পশ্চিমবঙ্গের রাস্তা নেই, জল সংস্করণ নেই, অর্ধেক পুকুর, অর্ধেক কি 90% পুকুর তৃণমূলের নেতারা বুঝিয়ে প্রমোটিং করে দিয়েছে। একটা এলাকায় বৃষ্টি হলে জল রিজার্ভ হয় কোথায়? পুকুরে হয়। সে পুকুরটা কোথায় যেখানে জল রিজার্ভ হবে? আজকে আপনি ঘুরে ঘুরে দেখুন তো, আজ থেকে 10 বছর আগে আপনি দেখুন কটা পুকুর ছিল এলাকায়, এখন কটা পুকুর আছে? পুকুরগুলো কোথায় গেছে? সেই পুকুর দেখুন ভরাট হয়ে সব অট্টালিকা হয়ে গেছে। প্রমোটিং করেছে। প্রমোটার কারা? হয় তৃণমূলের নেতা, তৃণমূলের কাউন্সিলর, নয় তার বউ শালা, এরা প্রমোটার, আমচা জামচারা প্রমোটার। তাহলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মূল দায়ী তো রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারের আজকে অতিরিক্ত গরম একদিকে, আর একদিকে 26-এর বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, তাই মস্তিষ্ক বিভ্রান্তি হওয়াটা স্বাভাবিক। সেই মস্তিষ্ক বিভ্রান্তিতে হারের ভয় আজকে কম্পন ধরেছে তৃণমূলের মধ্যে, তাই জন্য এরা এইসব ভুলভাল বকছে। এদের মধ্যে নিজেদেরও তো দ্বন্দ্ব লেগে গেছে, দেখা যাচ্ছে। দ্বন্দ্ব লেগে গেছে মানে এতদিন কি দ্বন্দ্ব ছিল না নাকি? আপনি এতদিন পরে দ্বন্দ্ব দেখছেন? তৃণমূল পার্টির অবস্থা কি? একটা টুকরো মাংস রাস্তায় যান, ছুঁড়ে ফেলে দিন, দেখবেন 5টা কুকুর এসে মারামারি করছে, কে মাংসটা খাবে? তৃণমূল পার্টি তো তাই। কে চাকরি চুরির বরাত খাবে, কে গরু চুরির বরাত খাবে, কে কয়লা পাচার খাবে, কে বালি পাচার খাবে, কে এলাকায় সিন্ডিকেট রাজ করবে, কে প্রমোটারি করবে, কে সরকারি ঠিকাদারিত্ব করবে, এই তো মারামারি, লড়াই লড়াই, খুনোখুনি চলছে। এ ওকে মারছে, ও ওকে মারছে, মারছেও তৃণমূল, মরছেও তৃণমূল। সবার আগে বাংলায় তৃণমূলের নেতা, তৃণমূলের কর্মী, তৃণমূলের প্রধান, তৃণমূলের বিধায়ক, আমরা এদের নিরাপত্তা চাই। আগে বাংলাকে সেফ ঘোষণা করতে হবে তৃণমূলের নেতা মন্ত্রীদের জন্য, তারপরে সাধারণ মানুষের নিরাপত্তা নয় পরেই আমি ভাবলাম। কদিন আগে এসএসসি নিয়োগ নিয়ে পরীক্ষা হলো, এতে আপনি কি মন্তব্য করবেন? মানে রেজাল্ট কি বেরাবে কি বেরাবে না? প্রথমত রেজাল্ট বেরোবে কি বেরোবে না সেটা আমি বলতে পারবো না, তবে আমি একটা কথা আপনাকে বলতে পারি, এই এসএসসি পরীক্ষা হচ্ছে, এতেও দুর্নীতি হবে। কারণ এই সরকার যতদিন নবান্নের 14 তলায় বসে রয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল দল, এদের এই সরকার, ততদিন এরা দুর্নীতি ছাড়া কিছু করতে পারবে না। কারণ এদের তো ডিএনএতেই চুরি। যার ডিএনএতে চুরি হবে, লোকের রক্ত বদল করা যায়, ডিএনএ তো বদল আপনি চাইলে করতে পারবেন না। এদের ডিএনএটাই চোরের ডিএনএ, তো এরা চুরি করবে। তৃণমূল মানে চোর, চোর মানে তৃণমূলটা সবাই জানে এখন। হ্যাঁ, সব চোর তৃণমূল না হলেও সব তৃণমূলই এখন চোর হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে এরা মোটামুটি করে চুরিচামারি করবে। রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে একজোট হয়ে আগামী 2026-এর বিধানসভায় তৃণমূলকে তাড়াতে হবে। তৃণমূলকে চালালে এই চোরের ডিএনএ মুছে গেলে এমনি সব স্বচ্ছ নিয়োগটিও হয়ে যাবে, প্রত্যেক বছর ছেলেমেয়েদের কাজ হবে। দেখুন, লাদাখে তারা তাদের নিজস্ব রাজ্যের দাবিতে, লাদাখকে একটা স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা করার দাবিতে তারা আন্দোলন করছে। কিন্তু সেই আন্দোলনটাকে যেভাবে হিংস্রভাবে করা হয়েছে, সেই আন্দোলনের পদ্ধতি নিয়ে অবশ্যই আমাদের মনে প্রশ্ন রয়েছে। কারণ একদিকে ভারতের পার্শ্ববর্তী বাংলাদেশে এরকম অগ্নিগর্ভ আন্দোলনের ফলাফল আমরা দেখেছি, কয়েকদিন আগে নেপালের ঘটনা আমরা দেখেছি, তার আগে শ্রীলঙ্কার ঘটনা আমরা দেখেছি। ফলে ভারতের পার্শ্ববর্তী যে প্রতিবেশী দেশরা রয়েছে সেখানে এই অগ্নিগর্ভ আন্দোলনের ফলাফল আমরা দেখেছি। এবার লাদাখ তাদের নিজস্ব একটা স্বাধীন, মানে তারা নিজস্ব একটা রাজ্য হিসেবে কাশ্মীর থেকে বেরিয়ে গিয়ে একটা নতুন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছে। তাদের সে চাওয়াটার দাবি থাকতেই পারে সংবিধান অনুসারে, কিন্তু তার একটা পদ্ধতি রয়েছে, সেটা আলাপ আলোচনা এবং ভারতবর্ষের সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রপতি মহোদয় তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে করতে হবে। কোনোটাই যদি আগ্নেয়াস্ত্র ধরে বা কোনো রকম যদি অশান্তিপূর্ণ আন্দোলন হয়, সে আন্দোলনকে তো অবশ্যই সরকারের উচিত দমন করা। সেই ঘটনাই ঘটেছে। সেই ক্ষেত্রে আমরা যেটা খবর পেয়েছি, সেখানে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা বা পুলিশরাও আক্রান্ত হয়েছে, অনেকে মারাও গেছেন, আবার আন্দোলনকারীরাও অনেকে মারা গেছে। সবটাই দুর্ভাগ্যজনক, সবটাই তারা আমাদের দেশের মানুষ, আমাদের ভারতবর্ষের নাগরিকদের সঙ্গে এরকম ঘটনা ঘটলে সে প্রশাসনের লোক হোক, আন্দোলনকারী হোক, সেখানে আমাদের দুঃখ প্রকাশ অবশ্যই থাকবে। দেখুন, যেটা আমরা জানতে পারছি সংবিধানের 16 নম্বর ধারা অনুসারে বা 16 শিডিউল হিসেবে
যে তারা নতুন রাজ্য হিসেবে একটা আত্মপ্রকাশ করতে চাইছে লাদাখকে। দেখুন, লাদাখ একটা দুর্গম জায়গা, নিঃসন্দেহে লাদাখে নিঃসন্দেহে অনেক রকম প্রযুক্তিগত উন্নতি বা বাধা রয়েছে। সেখানকার প্রাকৃতিক পরিবেশ, সেখানকার ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে একটা দুর্গম জায়গা, এক কথায় বলতে যেটা আমরা বুঝি লাদাখ হলো সেটা। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমার বক্তব্য, সমস্ত কিছুর একটা পদ্ধতি রয়েছে। আমার কোনো দাবি নিয়ে কথা বলার অধিকার অবশ্যই রয়েছে, কিন্তু সেই দাবিকে কেন্দ্র করে আমি 5টা মানুষকে খেপিয়ে দিলাম, তাদেরকে দিয়ে সশস্ত্র ওখানে আন্দোলন শুরু করলাম, অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হলো, তাহলে এতে করে তো দেশের মধ্যে অস্থিরতা তৈরি হবে। এটার তো আমরা পক্ষে কোনোদিন কোনো মানুষ থাকবো না। ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান সবসময় গণতন্ত্রের কথা বলেছে, শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলেছে এবং নির্বাচনী রাজনীতির কথা বলেছে, তাতে বিশ্বাস রাখতে হবে। লেতে বিএনএস 163 ধারা জারি করা হয়েছে, 5 জনের বেশি জমায়েত করা যাবে না, ইতিমধ্যে মোতায়েন নিরাপত্তা বাহিনী। তাই এটা তো স্বাভাবিক, যেটা আগে ছিল 144, এখন হচ্ছে 163 বিএনএস, সেই ধারা তো জারি হবেই যে 5 জনের বেশি এক জায়গায় মোতায়েন হতে পারবে না। এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে অশান্তির পরিস্থিতি নতুন করে সৃষ্টি না হয়, যাতে পরিস্থিতি শান্ত রাখা যায়, যাতে করে মানুষের মধ্যে আর নতুন করে কোনো হিংসার আশ্রয় না নেয়, হিংসা বা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি না হয়। এটা সঠিক পদক্ষেপ। ইতিমধ্যে অ্যারেস্ট করেছে সোনাম ওয়াংচুক। হ্যাঁ, সোনাম ওয়াংচু যে ওখানে আন্দোলনের মূল মাথা বা এখানে নেতৃত্ব দিচ্ছিল, সেই সোনাম ওয়াংচুই এখানে আন্দোলন করছিল এবং সেখানকার যারা জেনারেশন জেড লাদাখে, মূলত তাদেরকে দিয়ে সেই মানে যারা ছাত্র, এক কথায় জেনারেশন জেড বলতে, তাদেরকে দিয়ে আন্দোলন হচ্ছিল এবং উনি 14 দিনের অনশনও করছিল। সেখান থেকে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, ওনাকে যোধপুরে নিয়ে আসা হচ্ছে বলে আমরা, বা নিয়ে আসা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। সেগুলো আমাদের আরও তথ্য অনেক কিছু খতিয়ে দেখতে হবে। তবে একটা কথা বলবো, এইটা কোনো রাস্তা না। হয়তো ওনাদের মনে হতে পারে ওনাদের উন্নতির অনেক খামতি রয়েছে, সত্যি আছে লাদাখে। লাদাখ তো ভারতবর্ষের 5টা জায়গার মতো উন্নতিশীল জায়গা নয় ভৌগোলিক অবস্থানের জন্য বা প্রাকৃতিক পরিস্থিতির জন্য। মূলত একটা ট্যুরিস্ট স্পট হিসেবে ট্যুরিস্টরা যায়, কিন্তু সেখানকার যা তাপমাত্রা, যা দুর্গমতা, তাতে করে সারা বছর ট্যুরিস্টরা যেতে পারেন না। মূলত ট্যুরিজমের উপরে এইসব জায়গাগুলো বেঁচে রয়েছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমার বক্তব্য, ওনারা চেতেই পারে কিছু বাড়তি সুযোগ সুবিধা লাদাখের উন্নয়নের জন্য, লাদাখকে নতুন রাজ্য হিসেবে ঘোষণা করার কথা বলতে পারেন, কিন্তু সব কিছুর তাদের উদ্দেশ্য ঠিক না ভুল সেটা পরে বিচার, কিন্তু পদ্ধতি ভুল, আন্দোলনের পদ্ধতিটা সঠিক নয়। লে শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল, কোন পরিস্থিতিতে বন্ধ করা হয়েছিল? না, ইন্টারনেট তো বন্ধ হবে, এটা স্বাভাবিক। যখন এরকম একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছি ইন্টারনেটের মাধ্যমে কিন্তু বিভিন্ন ভিডিও সার্কুলেশন, ফেক ভিডিও সার্কুলেশন, এগুলো আরও পরিস্থিতি বা সংঘর্ষ বৃদ্ধি করে। সেখানে হয়তো ইন্টারনেট বন্ধ রাখা উচিত, আরও আগেই উচিত ছিল। তাহলে কি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় না সাধারণত? আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি, কমেন্ট করুন, শেয়ার করুন আর আপনাদের মতামত জানান।